আসসালামু আলাইকুম। আমি রুকন আহমেদ। এই ক্লাসে এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায় বল নিয়ে আলোচনা করব। যেহেতু অধ্যায়টা অনেকটা বড়, আহ, সত্যিকার অর্থে একটা ক্লাসে সম্পূর্ণ অধ্যায়টা আসলে শেষ করা সম্ভব না। এই জন্য আমি চিন্তা করছি যে এই অধ্যায়টাকে আমরা দুইটা অংশে ভাগ করব, পার্ট ওয়ান এবং পার্ট টু তে। দেখো, আজকে এই ক্লাসটাতে আমি শুধু পার্ট ওয়ানে তোমাদের ভরবেগ এবং শক্তি সংরক্ষণশীলতার সূত্র পর্যন্ত ক্লিয়ার করব, ঠিক আছে? আর এসএসসি যে ফিজিক্সটা আছে, বা তুমি এইচএসসি বলো, সায়েন্সের প্রত্যেকটা বই যদি তোমাদের বেসিক ক্লিয়ার না থাকে তাহলে আসলে হয়তো সাময়িকভাবে ভালো করতে পারো, কিন্তু দেখা গেছে পরবর্তী সময় তোমাদের সমস্যা হবে। এই জন্য প্রত্যেকটা টপিকস একবারে ধরে ধরে বোঝার চেষ্টা করতে হবে। দেখো, এইখানে ইয়োদের আমরা আসলে কি নিয়ে আলোচনা করব। দেখো, জড়তা এবং বলের ধারণা। এখানে আমরা জড়তা এবং বল নিয়ে আলোচনা করব। নিউটনের প্রথম গতিসূত্র, তারপরে মৌলিক যে বলের প্রকৃতি, চারটি বল, মৌলিক বল। তোমাদের বই চারটি মৌলিক বল নিয়ে আলোচনা করা হয়েছে: মহাকর্ষ বল, তড়িৎ চুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। এরপরে হচ্ছে সাম্য ও অসাম্য বল, ঠিক আছে? তারপরে ভরবেগ, হ্যাঁ, বস্তুর ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলি? ভরবেগ। আর হচ্ছে ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা। এইখান থেকে সবচেয়ে বেশি সিকিউ আসে। হ্যাঁ, এই অধ্যায়ের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এই পার্টটা আমাদেরকে ভালো করে পড়তে হবে, কারণ এই অংশটা থেকে সিকিউ আসে। হ্যাঁ, আহ, অনেক বেশি সিকিউ আসে। দেখো, এইখানে আহ, এই স্লাইডটাতে দেখো, প্রথমে অধ্যায় জড়তা এবং বলের ধারণা নিয়ে আমরা আলোচনা করব। তবে এই যেহেতু অধ্যায়ের নাম হচ্ছে বল, বলকে আমরা ইংলিশে কি বলি? ফোর্স। বল, আগে বল সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। দেখো, বল নিয়ে যদি কথা বলতে হয়, বল হচ্ছে তোমার, এইটাকে আমরা কি বলি? আমরা বলি ফোর্স। ফোর্স, হ্যাঁ, এটাকে ইংলিশে আমরা কি বলি? ফোর্স বলি। আচ্ছা, তাহলে বল কি? বল হচ্ছে তোমার একটা বাহ্যিক কারণ, বাইরের একটা কারণ, যার ফলে স্থির বস্তু গতিশীল হয়, অথবা গতিশীল বস্তু স্থির হয়, অথবা গতির পরিবর্তন হয়। সেটা হচ্ছে বল। তাহলে বলকে আমরা এভাবে বলতে পারি: বল হচ্ছে বাহ্যিক একটা কারণ, বাইরের একটা কারণ, যার ফলে স্থির বস্তু গতিশীল হয়, গতিশীল বস্তু স্থির হয়, অথবা বস্তুর গতির পরিবর্তন হয়। সেটাকে আমরা কি বলতে পারি? বল। দেখো, তোমাদের এতে কি লেখা আছে? বল হলো বাহ্যিক কারণ, একটা বাহ্যিক কারণ, যার ফলে স্থির বস্তু কি হয় বলো? গতিশীল হয়। স্থির বস্তু গতিশীল হয়, অথবা গতিশীল বস্তু কি হয়? স্থির হয়, বা বস্তুর গতির পরিবর্তন হয়, ঠিক আছে? তাহলে এখানে দেখো কি হইতে পারে: স্থির বস্তু গতিশীল হইতে পারে, গতিশীল বস্তু স্থির হতে পারে, বা বস্তুর গতির পরিবর্তন হতে পারে। দেখো, এভাবে যদি চিন্তা করো, মনে করো এই হচ্ছে একটা বস্তু, এই হচ্ছে একটা বস্তু, চিন্তা করলা এম বরের একটা বস্তু। এই বস্তুকে যদি কি প্রয়োগ করা হয়, মনে করো যদি বল প্রয়োগ করা হয় এই বস্তুর, হ্যাঁ, এম বরের একটা বস্তুর উপরে যদি বল প্রয়োগ করো, বল প্রয়োগ বলতে গেলে আসলে ধাক্কাও একটা বল, টানও একটা বল। হ্যাঁ, টানা বা ধাক্কা, এগুলি হচ্ছে বল। যদি বল প্রয়োগ করা হয়, দেখো কোন একটা বস্তু স্থির আছে, এম বরের একটা বস্তু স্থির, যদি এটাকে আমি ধাক্কা দিই, ধাক্কা কিন্তু একটা বল। আবার একটা বস্তু গতিশীল, আমি যদি টান দিয়ে ধরি, টানও কিন্তু একটা বল। টান হচ্ছে টেনশন, টানকে আমরা টি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, টি ফর টেনশন, টেনশনও এক ধরনের বল। তাহলে ধাক্কা বলো, টানা বলো, এগুলি কিন্তু বল। তাহলে এই যে এম বরের একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে, তাকে যদি বল প্রয়োগ করো, তাহলে স্থির বস্তু কি হবে? দেখো, বস্তুটা এইখান থেকে, এই বস্তুটা এইখান থেকে এইখানে চলে আসবে। হ্যাঁ, স্থির বস্তু গতিশীল হতে পারে। আবার একটা বস্তু দেখা গেছে গতিশীল, যদি পিছন দিয়ে টান দিয়ে ধরো, গতিশীল বস্তু কি হতে পারে? স্থির হতে পারে। বা বল প্রয়োগের কারণে গতিশীল বস্তুর গতির একটা পরিবর্তন হইতে পারে, সেটাই হচ্ছে বল। আচ্ছা, এখন বল নিয়ে যদি কথা বলতে হয়, আমরা সবাই জানি
বল হচ্ছে বর ইনটু ত্বরণ। একটু মনে রাখো, বল হচ্ছে বর ইনটু ত্বরণ। এটা হচ্ছে F ইকুয়াল এম এ, নিউটনের এই অধ্যায় এই পার্টটাতে না, মানে বলের যেহেতু দুইটা ক্লাস হবে বেসিকের উপরে, সেকেন্ড পার্টটাতে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রের প্রতিপাদনটা দেখব। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, এই যে বল F ইকুয়াল এম এ। তোমরা সবাই জানো যে এই যে এফ, এফ মানে বল, এম মানে হচ্ছে বল, এম মানে ত্বরণ। এটা হচ্ছে এফ ইকুয়াল কি এম এ। তাহলে এখানে বলকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এফ, বলকে কি এম, আর ত্বরণকে কি দ্বারা প্রকাশ করব? এ। এই হচ্ছে এফ ইকুয়াল কি এম এ। ঠিক আছে, এফ ইকুয়াল এম এ। আচ্ছা একটু দেখো, এই যে বর, বরের একক কি বলো? কিলোগ্রাম। বরের একক কিলোগ্রাম, ত্বরণের একক হচ্ছে এম এস ইনভার্স টু, যেটাকে একত্রে আমরা বলতে পারি কেজি এম এস ইনভার্স টু। হ্যাঁ, কেজি এম এস ইনভার্স টু, যেটাকে একসাথে কি বলা হয়? নিউটন। এই হচ্ছে বল, বলের একক কি বলো? নিউটন। এইটা কিন্তু বলের একক, হ্যাঁ, নিউটন। ঠিক আছে। আচ্ছা তাহলে বলের এককটা একটু মনে রাখবা, নিউটন। এবং বলের যে মাত্রা, দেখো আমরা বল বলতে আমরা কি বুঝি? বর ইনটু কি? বল হচ্ছে বর ইনটু ত্বরণ। বলের মাত্রা হচ্ছে এম এবং ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু। বলের মাত্রা দেখো, বরের মাত্রা হচ্ছে এম, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু। হ্যাঁ, যদি আমরা একসাথে লিখি তাহলে সেটা কি হবে? এম এল টি ইনভার্স টু। এইটা হচ্ছে তোমার বলের মাত্রা। ঠিক আছে, আশা করি পারবা। এইটা হচ্ছে বলের একক, এটা হচ্ছে বলের মাত্রা। এবং বল কি একটু পড়ে নিও, হ্যাঁ। আচ্ছা এরপরে দেখো, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জড়তা। জড়তাকে আমরা বলি ইনারশিয়া। জড়তা হচ্ছে একটা বস্তুকে বাইরে থেকে যদি বল প্রয়োগ করা না হয়, অর্থাৎ বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চায়, বা স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতা, অথবা গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে জড়তা বলে। বা এভাবে আমরা বলতে পারি একটা বস্তু যেমন অবস্থায় আছে তেমন অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে জড়তা বলে। দেখো এখানে কি বলা হয়েছে, জড়তা হচ্ছে তোমার যে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে কি বলে? জড়তা। হ্যাঁ, একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলে। জড়তা দুই ধরনের হতে পারে। কয় ধরনের? এইখানে মনে রাখো, এটা দুই ধরনের, প্লিজ এটা একটু মনে রাখো। জড়তা কয় ধরনের? দুই ধরনের। এক হচ্ছে তোমার স্থিতি জড়তা, আর দুই হচ্ছে গতি জড়তা। একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে কি? গতি জড়তা। আচ্ছা তাহলে স্থিতি জড়তা কি? স্থিতি জড়তা হচ্ছে স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে স্থিতি জড়তা। আর গতি জড়তা হচ্ছে গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে গতি জড়তা। তার মানে একটা বস্তু যেমন আছে তেমন থাকতে চাওয়ার প্রবণতা, স্থির বস্তু স্থির থাকতে চায়, স্থির থাকতে চাওয়ার প্রবণতা স্থিতি জড়তা। আর গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, এই গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে গতি জড়তা বলে। আচ্ছা এইটা স্থিতি এবং গতি জড়তার যদি একটা উদাহরণ দিই, তাহলে হয়তো জিনিসটা একটু ক্লিয়ার হবে। দেখো আমি ফার্স্ট স্থিতি জড়তা একটা উদাহরণ দিচ্ছি। স্থিতি জড়তা নিয়ে যদি বলতে হয়, একটা বাস যখন চলতে শুরু করে, তখন কিন্তু যাত্রীরা একটা বাস যখনই চলতে শুরু করবে, তখন দেখবা যে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। এর কারণটা কি? কারণ হচ্ছে বাস প্রথম স্থির, যাত্রী অস্থির। মনে করো বাসের মধ্যে একজন যাত্রী দাঁড়িয়ে আছে, বাস প্রথম স্থির, যাত্রী অস্থির। যখনই বাসটা চলতে শুরু করলো, বাসের সাথে সাথে তার বডির নিচের অংশ গতিশীল হতে শুরু করলো।
কিন্তু বডির উপরের অংশ তখনও কি থাকতে চায়, স্থির। এই জন্য যদিও বডির নিচের অংশ সামনের দিকে গেলেও পিছনে উপরের অংশ পিছনের দিকে আইসা পড়ে। এর কারণটা কি? কারণ বাসের সাথে সাথে বাসটা যেহেতু গতিশীল, হ্যাঁ চলতে শুরু করে, গতিশীল হয়, বাসের সাথে সাথে তার পায়ের নিচের অংশ গতিশীল হলেও উপরের অংশ তখনও স্থির থাকতে চায়। এই জন্য বডির নিচের অংশ সামনের দিকে গেলেও উপরের অংশ পিছনের দিকে হেলে পড়ে। এটা হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ। আর গতি জড়তার একটা উদাহরণ হচ্ছে যে চলন্ত বাসে যখন ব্রেক ধরা হয় দেখবা যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। এর কারণ হচ্ছে একটা বাস যখন চলতে থাকে, গতিশীল থাকে, বাসের সাথে সাথে ওই যাত্রীও গতিশীল থাকে। কিন্তু যখন বাসকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, অর্থাৎ ব্রেক ধরা হয়, বাস যখন থেমে যায় তখন তার বডির, বাসের সাথে সাথে তার বডির নিচের অংশ যেহেতু সে বাসের মধ্যে দাঁড়ানো আছে, বাসটা যেহেতু গতিশীল ছিল, যখন বাসটা থেমে যাবে তখন তার বডির নিচের অংশ বাসের সাথে থেমে যাবে, কিন্তু উপরের অংশ তখনও গতিশীল থাকতে চায়। এই জন্য বাস ব্রেক ধরার পরেও, যখন বাসটা ব্রেক ধরা হয়, বাস থেমে যায়, সাথে সাথে তার পায়ের নিচের অংশ থেমে, বডির নিচের অংশ, বাসের সাথে সাথে তার বডির নিচের অংশ স্থির হয়ে যায়, কিন্তু উপরের অংশ তখনও কি থাকতে চায়, গতিশীল থাকতে চায়। এই জন্য দেখবা সামনের দিকে ঝুঁকে পড়ে। এটা হচ্ছে গতি জড়তার উদাহরণ। ঠিক আছে? এরপরে আমরা দেখো নিউটনের যে প্রথম সূত্র, নিউটনের এই অধ্যায়ে 3টা গতিসূত্র নিয়ে আলোচনা করা হবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। প্রথম সূত্রে কি বলছে দেখো, খুবই সহজ। এটা আসলে জড়তার যে ওইখানে কাজে লাগানো হয়েছে। একটু বুঝো, বল প্রয়োগ না করলে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে কি হবে? স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এই সূত্রে দেখো 2টা পার্ট। বল প্রয়োগ না করলে তাহলে এফ এর মান কিন্তু 0, কোনো ধরনের বল প্রয়োগ করা যাবে না। যদি বল প্রয়োগ না করা হয়, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু কি থাকে, স্থির। এটা হচ্ছে সূত্রের প্রথম অংশ। এটা আশা করি প্রত্যেকেরই এই জিনিসটা, মানে একটা স্টুডেন্টের কাছে যখনই সে পড়বে, যখনই সে বুঝবে যে বাইরে থেকে একটা বস্তুকে যদি বল প্রয়োগ না করা হয়, সেই বস্তু অবশ্যই কি থাকবে, স্থির থাকবে। কিন্তু এই অংশটা অনেকের বুঝতে সমস্যা হয়। কোনো সমস্যা নেই, আমি আমার তরফ থেকে চেষ্টা করতেছি ক্লিয়ার করে দেওয়ার। একটু মনোযোগ দাও প্লিজ বাবুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছর খুব বেশি একটা মিস হয় না, সৃজনশীল আসে, এমসিকিউ সিকিউ প্রতি বছরই আসে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ঠিক আছে? দেখো তাহলে এই পার্টটা আশা করি বুঝতে পারছো। বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু কি থাকবে, স্থির বস্তু অবশ্যই কি থাকবে, স্থির। কিন্তু এটা আমরা বাস্তবে দেখতে পাই যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, কিন্তু সমবেগে চলতে থাকা বস্তুটা সমবেগে, দেখো সমবেগে চলতে থাকবে। এখানে একটু সমবেগে চলতে থাকা বস্তু, এইখানে এই জিনিসটা একটু লিখে নিতে পারো এইখানে, এই পার্টটাতে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এইটা কিন্তু আমরা দেখি না যে একটা বস্তু যদি সমবেগে একটা বস্তু চলতেছে, অনন্তকাল চলতে থাকে, এটা কিন্তু আমরা দেখি না সাধারণত। এই অংশ এই জন্য আমাদের কাছে জটিল মনে হতে পারে যে একটা বস্তু সমবেগে চলতেছে, সেটা চলতেই থাকবে। এটা আমাদের সাধারণত চোখের সামনে পড়ে না, যে বাস্তবে কিন্তু এটা আমরা দেখি না যে একটা বস্তু অনন্তকাল সমবেগে চলতেছে। এটা কেন চলে না? দেখো, একটা বস্তু যখন কোনো একটা তলের উপর দিয়ে চলে, তখন এই তলের সাথে তার কি হয়, ঘর্ষণ হয়। এই জন্য একটা সময় পরে কিন্তু বস্তুটা থেমে যায়। বা একটা বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়, দেখা গেছে বাতাসের ঘর্ষণের কারণে কিন্তু থেমে যায়, বা অভিকর্ষ বলের কারণে সে নিচের দিকে এসে পড়ে। কিন্তু এই যে একটা বস্তু যখন তলের উপর দিয়ে চলে, হয় মাটির সাথে তার, বা একটা ভূমির তলের সাথে তার ঘর্ষণ হয়, বা যখন বস্তুকে ছুড়ে দেওয়া হয় তখন দেখা গেছে বাতাসের সাথে তার একটা ঘর্ষণ হয়। তার মানে এই যে আসলে এই অংশটা বোঝার জন্য প্রথম অংশটা বুঝতে হবে, বল প্রয়োগ না করলে, তাহলে এই যে ঘর্ষণও তো একটা বল, বা বাতাসের যে বাধা ওইটাও তো একটা বল। তাহলে বল প্রয়োগ যদি না করতা তাহলে তো সমবেগে চলমান বস্তু অনন্তকাল চলতে থাকতো। এর একটা উদাহরণ হচ্ছে যে মহাশূন্যে যেহেতু কোনো বাতাস নেই, কোনো বাতাসের বাধা নেই, সেহেতু একটা বস্তুকে একবার যদি ধাক্কা দিয়ে ছেড়ে দেওয়া যায় তাহলে ওই বস্তু অনন্তকাল সমবেগে চলতে থাকবে। কারণ কি, মহাশূন্যে যেহেতু কোনো বাতাস নেই, বাতাসের কোনো বাধা নাই, তাহলে একটা বস্তুকে একবার ধাক্কা দিয়ে ছেড়ে দিলে সেটি অনন্তকাল সমবেগে চলতে থাকবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো আমি কি নিয়ে আলোচনা করব।
এই অংশে আলোচনা করব মৌলিক বল। হ্যাঁ, মৌলিক বল হচ্ছে 4টি। এখানে 4টি মৌলিক বল নিয়ে আলোচনা করা হয়েছে। এক হচ্ছে মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল বলো, সবল নিউক্লিয় বল বলো, দুইটাই হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যে বল। নিউক্লিয় বল মানে নিউক্লিয়াসের ভিতরে বল। তোমরা জানো পরমাণুর কেন্দ্রে কি থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর কি নিউট্রন, রাইট? দেখো, মহাকর্ষ বল নিয়ে যদি কথা বলতে হয়, এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বল বলে। এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল। বুঝো মহাকর্ষ বল কি? এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাই মহাকর্ষ বল। যেমন এই কলমের সাথে মোবাইলের হইতে পারে, কলমের সাথে হ্যাঁ একটা বইয়ের হইতে পারে। যে কোন দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাই মহাকর্ষ বল। আর এই মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল। তারপরে আমরা যে অংশটা নিয়ে পড়বো তড়িৎ চুম্বক বল। একটু বোঝার চেষ্টা করো তড়িৎ এবং চুম্বক এটাকে নিয়ে যদি আমি একটু কথা বলি। তোমাদের এই যে ফিজিক্স ফার্স্ট অধ্যায়ে, এই অধ্যায়টা আমি এখনো ক্লাস নেইনি। ফার্স্ট অধ্যায়ে তোমাদের বইটা খুললেই দেখবা, হ্যাঁ কয়েকটা পেজ পড়লেই দেখবা যে একটা অংশে লেখা আছে যে তড়িৎ থেকে কি চুম্বক তৈরি করা যায়। তোমরা জানো তড়িৎ, তড়িৎ বা বিদ্যুৎ একই কথা। তড়িৎ থেকে চুম্বক ক্ষেত্র তৈরি করা যায়, আবার চুম্বক ক্ষেত্র থেকে আমরা কি পাই? তড়িৎ পাই, মানে বিদ্যুৎ পাই। তাহলে তড়িৎ বা বিদ্যুৎ দিয়ে আমরা চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারবো, আবার হ্যাঁ চুম্বক ক্ষেত্র থেকেই তড়িৎ বা বিদ্যুৎ পাওয়া যাবে। আসলে তড়িৎ এবং চুম্বককে আলাদা করে চিন্তা করার কিছু নাই। এই তড়িৎ চুম্বক বলটা অনেক শক্তিশালী একটা বল। এইটা তোমার মহাকর্ষ যে বল, এটা মহাকর্ষ বলের চেয়ে 10⁻36 গুণ শক্তিশালী। ঠিক আছে? তাহলে তড়িৎ চুম্বক বল হচ্ছে মহাকর্ষ বলের চেয়ে কত? 10⁻36 গুণ শক্তিশালী, মানে ট্রিলিয়ন 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 গুণ শক্তিশালী। বুঝতে পারতেছো তো যে কত বেশি শক্তিশালী? এরপরে আমরা পড়বো হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। দুর্বল বলো সবল বলো দুইটাই নিউক্লিয় বল। নিউক্লিয় বল মানে কি? নিউক্লিয়াসের ভিতরে যে বল। নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যে বল। এখানে দেখো দুর্বল নিউক্লিয় বল, যেহেতু তোমরা জানো পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে। আর এই দুর্বল নিউক্লিয় বলটা তোমার একটু মনে রাখো 10⁻18 মিটার দূরত্বে কাজ করতে পারে। প্লিজ মনোযোগ দাও, এই অংশটা একটু মনে রাখো। এখানে অনেক সময় আসে দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত? দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻18 মিটার। অর্থাৎ দুর্বল নিউক্লিয় বলটা 10⁻18 মিটার, অনেক ছোট্ট একটা মান। 10⁻18, 10⁻18 না কিন্তু 10⁻18। এটার মানে হচ্ছে দশমিকের পরে 17টা শূন্যের পরে একটা এক, অনেক ছোট্ট একটা সংখ্যা। তার মানে দুর্বল নিউক্লিয় বল হচ্ছে যেটা 10⁻18 মিটার দূরত্বে কাজ করতে পারে। আর সবল নিউক্লিয় যে বল, এটা 10⁻15 মিটার দূরত্বে কাজ করতে পারে। ঠিক আছে? তাহলে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে 10⁻18 মিটার, আর সবল নিউক্লিয় বল হচ্ছে 10⁻15 মিটার দূরত্বে কাজ করে। আর এখানে তোমরা একটু মনে রাখো এই অংশে যে এই সবল নিউক্লিয় বলের কারণে পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন, প্রোটন তোমরা সবাই জানো প্রোটন হচ্ছে পজিটিভ আর নিউট্রন তো নিউট্রাল। তাহলে পরমাণুর কেন্দ্রে একটা পজিটিভ এবং নিউট্রাল দুইটা একসাথে থাকে। পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকে, প্রোটন পজিটিভ নিউট্রন নিউট্রাল নিরপেক্ষ। এই দুইটা একসাথে থাকে কেন? এই সবল নিউক্লিয় বলের মতো একটা শক্তিশালী বলের কারণে প্রোটন এবং নিউট্রন দুইটা একটা পরমাণুর কেন্দ্রে একটা শক্ত একটা জায়গার মধ্যে আবদ্ধ, হ্যাঁ কাঁচার মতো জায়গার মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে। আবার বলতেছি, এই সবল নিউক্লিয় বলের কারণে পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন একই সাথে শক্তভাবে আবদ্ধ অবস্থায় থাকে। আচ্ছা, এখান থেকে যে ধরনের প্রশ্ন হইতে পারে দেখো, মাঝে মাঝে এমসিকিউ আসে, এইখানে একটু মনে রাখো যে সবল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল, এরপরে হচ্ছে
তড়িৎ চুম্বক বল, তারপরে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তারপরে হচ্ছে মহাকর্ষ বল। দেখো একটু বোঝার চেষ্টা করো, এটা যদি সবল নিউক্লিয় বল চিন্তা করো, এইটা হচ্ছে তড়িৎ চুম্বক বল, এটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, এবং এইটা হচ্ছে মহাকর্ষ বল। একটু মনে রাখবা প্লিজ, এই অংশ মনে রাখতে হবে। সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল, তার চেয়ে একটু কম তড়িৎ চুম্বক বল, তার চেয়ে কম হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বলের চেয়ে দুর্বল হচ্ছে কি মহাকর্ষ বল। তাহলে এইখানে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে এই দিকে আমরা চিন্তা করতে পারি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, এর চেয়ে একটু শক্তিশালী দুর্বল নিউক্লিয় বল, তার চেয়ে শক্তিশালী তড়িৎ চুম্বক বল, এবং এর চেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। এবং এইটা একটু মনে রাখো, এই সবল যে নিউক্লিয় বলটা আছে, এই সবল নিউক্লিয় বল এইখানে একটু লেখা দেই, এই সবল নিউক্লিয় বল তড়িৎ চুম্বক যে বল আছে ওই বলটা থেকে 100 গুণ শক্তিশালী। ঠিক আছে, তাহলে তড়িৎ চুম্বক বল থেকে সবল নিউক্লিয় বলটা 100 গুণ বেশি শক্তিশালী। অনেক সময় এইভাবে এমসিকিউ আসতে পারে যে কোনটা বেশি শক্তিশালী বা কোনটা সবচেয়ে দুর্বল। ঠিক আছে, আশা করি পারবা। এরপরে আমরা সাম্য ও অসাম্য বল নিয়ে আলোচনা করব। দেখো আগে সাম্য বল নিয়ে যদি কথা বলতে হয়, সাম্য বল হচ্ছে দুই বা ততোধিক, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। সাম্য বলটা হচ্ছে দুই বা ততোধিক বল একটি বস্তুর উপর প্রয়োগ করার পর বলগুলোর সম্মিলিত লব্ধি যদি শূন্য হয় তবে তাকে সাম্য বল বলে। অর্থাৎ একটা বস্তুর উপর দুই বা ততোধিক বল যদি একটা বস্তুর উপর প্রয়োগ করা হয় এবং বলগুলো সম্মিলিত লব্ধি বল যদি কি হয়, শূন্য হয়। হ্যাঁ স্যার, এখন প্রশ্ন আসতে পারে স্যার লব্ধি বল কি? লব্ধি বল হচ্ছে ভিন্ন ভিন্ন দিকে কাজ করা বলগুলোর সমষ্টিকে বলা হয় লব্ধি বল। ঠিক আছে, ভিন্ন ভিন্ন দিকে কাজ করা বলগুলোর সমষ্টিকে বলা হয় লব্ধি বল। এখন একটা বস্তুর উপর যদি দুই বা ততোধিক বল কাজ করে, এই বলগুলোর সম্মিলিত লব্ধি যদি কি হয়, শূন্য হয়, তবে তাকে সাম্যবল বলে। এইখানে মাস্ট বি একটা জিনিস মনে রাখবা, এই ক্ষেত্রে যে লব্ধি বল মানে এখানে কোনো ত্বরণ সৃষ্টি হবে না, এটা মনে রাখো যে এইখানে কোনো ত্বরণ সৃষ্টি হবে না। ঠিক আছে, তাহলে সাম্যবলের ক্ষেত্রে ত্বরণ সৃষ্টি হবে না, এর মান শূন্য। দেখো আমি সাম্যবলের যদি একটা উদাহরণ নিয়ে আসি, এইখানে মনে করো এইখান থেকে সুতার মাধ্যমে, মনে করো এই হচ্ছে একটা বস্তু, বুঝো, মনে করো এই হচ্ছে একটা বস্তু, ঠিক আছে, এইখানে একটু মনোযোগ দাও। মনে করো এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুকে যদি সুতার মাধ্যমে উপর থেকে ঝুলাইয়া দেওয়া হয়, বুঝো, সুতার মাধ্যমে উপর থেকে একটা বস্তুকে, মনে করো এম বরের একটা বস্তুকে যদি উপর থেকে ঝুলিয়ে দেওয়া হয়, এই বস্তুর ওজন কোন দিয়ে কাজ করবে বলো? এই বস্তুর যে ওজন, ওজন বলতে কি বুঝো? ডাব্লিউ। এই বস্তুর ওজন হচ্ছে ডাব্লিউ। এই বস্তুর ওজনকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ওজন হচ্ছে ডাব্লিউ। ওজন কোন দিকে? ওজন মানে কি? ডাব্লিউ মানে কি? এম জি। তাহলে দেখো একটা বস্তুকে যদি সোজা উপর থেকে একটা সুতার মাধ্যমে নিচে ঝুলিয়ে দেওয়া হয়, দেখো এম্বরের একটা বস্তুকে সুতার মাধ্যমে কারা সোজা যদি নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে এই বস্তুর ওজন সোজা কোন দিকে কাজ করতেছে? খাড়া নিচের দিকে কাজ করতেছে। বস্তুর ওজন কাজ করতেছে নিচের দিকে। ওজনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডাব্লিউ। ডাব্লিউ ইকুয়াল কি বলো? এম জি। স্যার ওজন কি? ওজন হচ্ছে পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে। তোমরা জানো পৃথিবীর কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে কি করে? আকর্ষণ করে। পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে সেটাকে আমরা কি বলি? ওজন। তাহলে পৃথিবী কোনো বস্তুকে এমজি বলে আকর্ষণ করে। তাহলে এই যে এম বরের বস্তু সুতা দিয়ে ঠিক একটা বস্তুকে সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেখো এম বরের একটা বস্তুকে সুতা দিয়ে বেঁধে এবার সোজা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
এখন এই বস্তুর ওজন কোন দিকে কাজ করতেছে, ডাব্লিউ কোন দিকে, নিচের দিকে কাজ করতেছে, রাইট। আর সুতার টান কোন দিকে কাজ করতেছে বলো, সুতার যে টান, সুতার টান কাজ করতেছে উপরে। টানকে আমরা, সুতার টানকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, টি। টি ফর টেনশন, টেনশনও এক ধরনের বল। তাহলে একটু বলো, বস্তুর ওজন কাজ করতেছে নিচে, সুতার টান কাজ করতে হবে, বস্তুর ওজন কারা নিচের দিকে কাজ করতেছে, আর সুতার টানটা ঠিক সোজা উপরের দিকে কাজ করতেছে। এই জন্য বস্তু কিন্তু নিচের দিকে যাইতেছে না, আবার উপরে উঠতেছে না, বস্তুটা কিন্তু একটা ব্যালেন্স অবস্থা আছে, সাম্য অবস্থায় আছে। এই ধরনের বলকে আমরা বলি সাম্য বল। এই ক্ষেত্রে ত্বরণ সৃষ্টি হবে না, এর মান 0। আচ্ছা, এইখানে এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করি। তাহলে বস্তু, যেহেতু বস্তুর ওজন কারা নিচের দিকে আর সুতার টান কারা উপরের দিকে, যেহেতু দুইটা বস্তুর ওজন এবং সুতার টান বল সমান, মানে এদের লব্ধি 0, এই জন্য বস্তু দেখো নিচেও নামতেছে না, উপরে উঠতেছে না, বস্তুটা সাম্য অবস্থায় আছে। হ্যাঁ, বস্তুটা একটা ব্যালেন্স অবস্থায় আছে। এই ধরনের বলকে আমরা সাম্য বল বলি। দেখো এখানে লব্ধি বল নিয়ে যদি কথা বলি, লব্ধি বল কি যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি, দেখো এখানে দুইটা বল কাজ করতেছে। ওজন কাজ করতেছে নিচে, ডাব্লিউ কাজ করতেছে নিচে, এবং সুতা টান কাজ করতেছে উপরে। লব্ধি বল মানে কি, দুইটা বলের সমষ্টি, ওজন বল এবং টান বল, দুইটা বলের সমষ্টি। লব্ধি বল বল মানে হচ্ছে ভিন্ন ভিন্ন দিকে কাজ করা বলগুলোর সমষ্টি। তাহলে দুইটা বলের সমষ্টি হচ্ছে লব্ধি বল। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কি, যে ওজন কাজ করতেছে নিচে, সুতার টান উপরে। তাহলে ওজন যেটা, এই ডাব্লিউ কে যদি আমরা কি চিন্তা করি, পজিটিভ ধরি, তাহলে সুতার টানকে আমরা নেগেটিভ ধরবো। কেন, দুইটা দুই দিকে কাজ করতেছে, ওজন নিচে, সুতার টান উপরে। তাহলে এই, হ্যাঁ, ওজনকে যদি পজিটিভ ধরি, টানকে, টান বলকে নেগেটিভ ধরবো, তাহলে এইখানে টি এর আগে কি ইউজ করবো, মাইনাস। তাহলে দেখো কি হয়, ডাব্লিউ প্লাসে মাইনাসে কি মাইনাস টি। তাহলে ওজন বল থেকে টান বল মাইনাস, যেহেতু ওজন বল পৃথিবীর আকর্ষণ বল, হ্যাঁ, ওজন বল এবং টান বল যেহেতু সমান, তাহলে এটা থেকে এটাকে মাইনাস করলে কি হবে, 0। এই জন্যই বলা হয়েছে যে বলগুলো সম্মিলিত লব্ধি 0 হবে, এই লব্ধি বল 0। তাহলে সাম্য বলের ক্ষেত্রে এইখানে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার যে সাম্য বল তখনই হবে যখন লব্ধি 0 হবে। লব্ধি তখনই, যখনই 0 হবে তখন ত্বরণ কি, অবশ্যই 0 হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে এইখানে বস্তু নিচেও যাবে না, উপরে উঠবে না, একবারে ব্যালেন্স অবস্থায়, সাম্য অবস্থায় থাকবে, যেহেতু বস্তুর ওজন আর সুতার টান বলটা সমান। ঠিক আছে, এবং সোজা ঠিক নিচের দিকে, এবং একটা হচ্ছে সোজা কারা উপরের দিকে। আচ্ছা, এরপরে দেখো অসাম্য বল নিয়ে যদি আলোচনা করতে হয়, এইখানে যে অসাম্য বল নিয়ে আলোচনা করা হয়েছে, অসাম্য বলের ক্ষেত্রে কি হবে, সাম্য বলের ক্ষেত্রে লব্ধি 0 হবে। কিন্তু এখানে কি বলছে দেখো, কোন বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে, হ্যাঁ, একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি 0 না হয়, হ্যাঁ, এখন 0 হবে না, বলের লব্ধি 0 হবে না। এখন বলের লব্ধি যদি 0 না হয়, সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা এ নট ইকুয়াল 0। তার মানে এইখানে কিন্তু অবশ্যই ত্বরণ সৃষ্টি হবে। বুঝো, এখানে দেখো এ নট ইকুয়াল 0, এই কথাটার মানে কি, অসাম্য বলের ক্ষেত্রে ত্বরণ সৃষ্টি হবে, সাম্য বলের ক্ষেত্রে ত্বরণ থাকবে না, ত্বরণ সৃষ্টি হবে। কারণ কি, বল, একটা বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি 0 না হয়, এখন লব্ধি 0 হবে না, অর্থাৎ ত্বরণ এ নট ইকুয়াল 0, ত্বরণ 0 হবে না, ত্বরণ সৃষ্টি হবে। অর্থাৎ বস্তুর কি হবে বলো, অর্থাৎ বস্তুর ত্বরণ প্রাপ্ত হয়, তখন সে বলগুলো মিলে কি সৃষ্টি করে, তখন যে বলগুলো মিলে ত্বরণ সৃষ্টি করে তাদেরকে আমরা কি বল বলতে পারি, সাম্য বল বলতে পারি, অসাম্য বল বলতে পারি, রাইট। তার মানে সাম্য বলের ক্ষেত্রে লব্ধি বল 0, আর অসাম্য বলের ক্ষেত্রে লব্ধি বল 0 হয় না। লব্ধি বল 0 হইলে ত্বরণ 0, আর লব্ধি বল 0 না হইলে ত্বরণ সৃষ্টি হবে। আর তখন যে বলগুলো মিলে এই ত্বরণটা সৃষ্টি করবে সেটাকে বলা হয় অসাম্য বল। ঠিক আছে, দেখো আমি যদি এইভাবে চিন্তা করি, মনে করো একটু বুঝো, এই ক্ষেত্রে দেখো, মনে করো এইখানে এই তো, এইখান থেকে মনে করো সুতা দিয়া বেঁধে একটা বস্তুকে, হ্যাঁ, এইখানে মনে করো বস্তু, এই হচ্ছে একটা বস্তু, এম বরের একটা বস্তু,
বুঝো, এম্বরের একটা বস্তুকে সুতা দিয়া বেঁধে, এই হচ্ছে একটা সুতা, সুতা দিয়ে বেঁধে দেখো এই যে এম্বরের একটা বস্তুকে সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু ছিল সুতা দিয়ে বস্তুকে ঠিক সোজা নিচের দিকে, কিন্তু এটা কিন্তু একটু তির্যক ভাবে। কিন্তু এই যে এম্বরের যে বস্তু আছে, এই বস্তুর যে ওজন, বলো তোমরা বলো, এই বস্তুর ওজন কোন দিয়ে কাজ করবে? ওজন হচ্ছে ডাব্লিউ। বস্তুর যে ওজন আছে ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল আমরা কি জানি? এম জি। বস্তুর ওজন কাজ করতেছে নিচে, কিন্তু দেখো এই ক্ষেত্রে বস্তুর ওজন কারা নিচের দিকে, সুতার টান কারা উপরের দিকে। কিন্তু এই বস্তুর ক্ষেত্রে বস্তুর ওজন কারা নিচের দিকে কাজ করলেও সুতার টান বল কিন্তু কারা উপরের দিকে কাজ করতেছে না। একটু দেখো প্লিজ, বস্তুর ওজন নিচের দিকে কাজ করলেও সুতার টান বল কিন্তু কারা উপরের দিকে কাজ করতেছে না। সুতা কিন্তু তাকে একটু তির্যক ভাবে একটু বাঁকা করে দেখো, তাহলে এই বস্তুটাকে যদি এইখান থেকে ছাড়ো, বস্তুটা তো এইখানে থাকবে না, এই বস্তুটা এই দিকে চলে যাবে, এইখানে চলে যাবে। ঠিক আছে, এই বস্তুটা এইখানে। এখন চিন্তা করো, তাহলে এই বস্তুটা কিন্তু এইখানে চলে যাবে। তাহলে বস্তুটাকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে বস্তুটা এই যে একবার এইখানে যাবে, আবার আসবে, আবার যাবে, তাহলে কিন্তু বস্তুটা কিন্তু সাম্যাবস্থায় কিন্তু নাই। হ্যাঁ, কারণ এই বস্তুটাকে বস্তুর ওজন ঠিক সোজা নিচের দিকে কাজ করলেও সুতার টান বল কিন্তু বস্তুর ওজন কারা নিচের দিকে কাজ করতেছে, কিন্তু সুতার যে টান বল সেটা কিন্তু ঠিক কারা উপরের দিকে না, একটু তির্যক ভাবে এই দিকে কাজ করতেছে। সুতার যে টান বল এটা এই দিকে কাজ করতেছে। কিন্তু বস্তুকে ছেড়ে দিলে কিন্তু বস্তু এই লেভেলে থাকবে না, বস্তু একটু নিচে নামবে, আবার উপরে উঠবে, আবার এই যে দুলতে থাকবে। তাহলে এই ধরনের বলকে আমরা অসাম্য বল বলবো। সাম্য বলের ক্ষেত্রে বস্তুর ওজন কারা নিচের দিকে, সুতার টান কারা উপরের দিকে, লব্ধি বল শূন্য হবে। কিন্তু এইখানে কি হয়েছে, যে বস্তুর ওজন নিচের দিয়ে কাজ করলে সুতার টান বলে একটু তির্যক ভাবে কাজ করতেছে, বাঁকা হয়ে। যদি এটাকে বস্তুকে এখান থেকে ঝুলানো বস্তুকে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই বস্তু এখানে একবার যাবে, এখানে একবার যাবে, মানে এই বস্তুটা কি নাই, এদের লব্ধি বল শূন্য হবে না, অর্থাৎ ত্বরণ সৃষ্টি হবে। এই বস্তু যদি গতিশীল, হ্যাঁ বস্তুকে ছেড়ে দেওয়া হয়, বস্তু গতিশীল হলে এই বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হবে, কারণ বস্তুটা কিন্তু সবসময় একই অবস্থায় থাকবে না। কারণ এইখানে যে অবস্থায় আছে ছাড়ার পরে কিন্তু বস্তুটা একটু নিচে নামবে, আবার একটু উপরে উঠবে। এই বলগুলিকে আমরা বলতে পারি হচ্ছে বস্তু যদি এরকম অবস্থা হয়, যে যদি হ্যাঁ সাম্য, যে এইখানে তো সাম্য বলের ক্ষেত্রে কি হয়েছিল, লব্ধি শূন্য হয়েছিল, কিন্তু এদের লব্ধি কি হবে না, শূন্য হবে না। কেন? একটাই কারণ, এর এই বস্তুর ক্ষেত্রে বস্তুর ওজন বল আর টান বল ঠিক কাটা, হ্যাঁ বস্তুর ওজন বল নিচে, সুতার টান উপরে, এই জন্য দুটা, যেহেতু বস্তুর ওজন কারা ঠিক, বস্তুর ওজনটা কারা নিচের দিকে এবং সুতার টান কারা উপরের দিকে, অর্থাৎ ওজন বল এবং সুতার টান বল কাটাকাটি গেছে। কিন্তু এই ক্ষেত্রে কাটাকাটি যাবে না, কারণ ওজন বল নিচে দিয়ে কাজ করলে সুতার টান কিন্তু ঠিক কারা উপরের দিকে না, একটু তির্যক ভাবে একটু বাঁকা। হ্যাঁ, এই ক্ষেত্রে কি হবে, যেখানে লব্ধি বল কি হবে না, শূন্য হবে না। এই ধরনের বলকে আমরা বলি অসাম্য বল। আশা করি তোমাদের কাছে বেসিকটা ক্লিয়ার। এরপরে দেখো আমরা ভরবেগ নিয়ে আলোচনা করব। ভরবেগ নিয়ে যদি কথা বলতে হয়, ভরবেগকে আমরা কি বলি? আমরা সবাই জানো ভরবেগকে আমরা ইংলিশে বলি মোমেন্টাম। ভরবেগকে আমরা কি বলি? মোমেন্টাম। মোমেন্টাম, ঠিক আছে, ভরবেগ হচ্ছে মোমেন্টাম। এখন এই ভরবেগ নিয়ে যদি কথা বলতে হয়, ভরবেগ খুব, দেখো এখানে কঠিন কোনে আনা, সবচেয়ে সহজ একটা সংজ্ঞা ভরবেগ, বস্তুর ভর, বস্তুর ভর আর কি বেগের গুণফলকে আমরা কি বলবো? ভরবেগ। ভরবেগ হচ্ছে বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে এইভাবে আমরা চিন্তা করতে পারি, ভরবেগকে এভাবে বলতে পারি, ভরবেগ হচ্ছে ভর এবং বেগের কি ফল? গুণফল। ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফলকে আমরা বলবো ভরবেগ। ঠিক আছে, এখন তোমরা দেখো, যদিও ভরবেগকে আমরা মোমেন্টাম বলি, কিন্তু ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইকুয়াল কি বলো? এম ইন্টু বি। এইটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে প্লিজ। পি ইকুয়াল এম বি। ভরবেগকে পি, ভরকে এম, বেগকে বি দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে পি ইকুয়াল এম বি।
ঠিক আছে। এখন দেখো এই যে বোরের একক আমরা সবাই জানি কিলোগ্রাম, আর বেগের একক হচ্ছে এমএস ইনভার্সন। বরের একক কিলোগ্রাম, বেগের একক এমএস ইনভার্সন, একসাথে এইভাবে লিখতে পারো কেজি এমএস ইনভার্সন। এইটা হচ্ছে বাবুরা ভরবেগের একক। আর এইখান থেকে তোমাদেরকে শিখতে হবে ভরবেগের যে মাত্রা, ভরবেগের মাত্রা নিয়ে যদি কথা বলি তাহলে এই যে আগের মতো শিখবা। ভরবেগ মানে কি, ভর আর হচ্ছে বেগের কি ফল। ভরবেগ মানে ভর এবং বেগের গুণফল। একটু বুঝো, ভর যেটা, ভরের মাত্রা হচ্ছে এম, আর বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্সন। প্লিজ একটু বুঝো, ভরের মাত্রা হচ্ছে এম, বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্সন, যেটাকে একত্রে আমরা বলতে পারি এম এল টি ইনভার্সন। এইটা হচ্ছে তোমার ভরবেগের মাত্রা। ঠিক আছে, মনে রাখো ভরবেগের একক কেজি এম এস ইনভার্সন, মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্সন। আশা করি তোমরা পারবা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এই অধ্যায়ের সবচেয়ে আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটা, ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা। এর আগে আমরা আসলে একটু দেখে নিই ভরবেগ বলতে আমরা যেটা বুঝি, ভর এবং বেগের গুণফল, সেটা এম বি হইতে পারে, আবার এম ইউ হইতে পারে। যখনই চিন্তা করবা এম ইউ হইতে পারে এম বি। একটু বলো, যখন এম, দেখো এম মানে বর, বি মানে কি বেগ, এম বর ইউ বেগ, কিন্তু একটা হচ্ছে শেষ বেগ, একটা কি আদি বেগ। যখনই তুমি এম বি এই বর বেগ বলবা, এখানেও বর বেগ, এটাও বর বেগ, কিন্তু এটা হবে শেষ বর বেগ। বি যেহেতু শেষ বেগ, শেষ বর বেগ, আর এম ইউ, ইউ মানে আদি বেগ, এটা হবে আদি বর বেগ। প্লিজ এটা একটু মনে রাখো, এইটাও বরবেগ, এটাও বরবেগ, কিন্তু যেহেতু এটা আদি বেগ তাহলে এটা হবে আদি বরবেগ, আর এটা হবে শেষ বরবেগ। ঠিক আছে, কাজে দিবে এটা। দেখো ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা, যেহেতু এই অংশ থেকে আমাদের ই পারডেস সিকিউ, এইখান থেকে তুমি, আমি আগেই বলছি ক্লাসটা শুরু হওয়ার সময় আমি প্রথমে বলে নিয়েছি এই অংশ থেকে সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ, সিকিউ আসে, এবং এইখানে দুইটা পার্ট দেখো, একটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, একটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার সূত্র। আমি আগে এখানে ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্র এটা একটু ক্লিয়ার করতেছি, তারপরে আমরা একটা ক্লিয়ার করব। হ্যাঁ, শক্তি সংরক্ষণশীলতার সূত্র দেখো এভাবে চিন্তা করা যায়। মনে করো এই হচ্ছে এটা রাস্তা, মনে করো এখানে দুইটা বস্তু চিন্তা করো, এই হচ্ছে একটা বস্তু হচ্ছে এ একটা বস্তু, আরেকটা বস্তু মনে করো এইখানে আছে বি। ঠিক আছে, একটা বস্তু হচ্ছে এ, প্রথম যে বস্তুটা আছে এটাকে যদি আমি এ বস্তু চিন্তা করি, এ বস্তু, আর দ্বিতীয় যে বস্তুটা আছে আমি একটু আলাদা করে দিই, তাহলে হয়তো তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় বস্তুটা হচ্ছে এইটা, সরি এইটা না, এইটা। তাহলে এইভাবে চিন্তা করলাম, এটা হচ্ছে এ বস্তু আর এইটা হচ্ছে বি বস্তু। এটা মনে করো একই দিকে দুইটা বস্তু যাইতেছে। হ্যাঁ, এই বস্তু এই দিকে যাইতেছে, এই বস্তুটা এদিকে যাইতেছে, একই দিকে গতিশীল দুইটা বস্তু। এই বস্তুর যে বর এটা হচ্ছে m1, এই বস্তুর বরটা হচ্ছে m2। ঠিক আছে, একটা বস্তু বি একটা বস্তু, একটা একই দিকে যাইতেছে দুইটা বস্তু, এই বস্তুর পর m1, এই বস্তুর পর m2। এই বস্তুর যে আদি বেগ চিন্তা করো, এই বস্তুর আদি বেগ চিন্তা করলাম u1, এই বস্তুর আদি বেগ হচ্ছে কি u1, এই বস্তুর আদি বেগ চিন্তা করলাম u2। ঠিক আছে, একটা আদি বেগ নিয়ে এরা যাত্রা শুরু করছে,
একটা সময় পরে মনে করো এইখানে আসার পরে এই যে বস্তুটা আছে এ বস্তু আর এই যে বস্তুটা আছে বি বস্তু, এদের মধ্যে এ এবং বি বস্তু, এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু। একটা সময় পরে এদের মধ্যে কি হলো, এইখানে আসার পরে এদের মধ্যে এটা হচ্ছে সংঘর্ষকাল, তাদের মধ্যে একটা সংঘর্ষ হলো। যদি এই দুইটা বস্তুর মধ্যে কি হয়, এইখানে আসার পরে যদি দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হয়, তাহলে দেখো দুইটা বস্তু কিন্তু একই দিকে যাত্রা করতেছে, তাই না? একই দিকে যাইতেছে কিন্তু, হ্যাঁ, কিন্তু একই দিকে চলতে চলতে একটা সময় দুইটা বস্তুর মধ্যে কি হলো, সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পরে এই যে বস্তুটা আছে, এই বস্তুটা মনে করো এই যে এখানে তুমি চিন্তা করলা, এই যে বস্তুটা আছে এইটা মনে করো এখানে। আচ্ছা, দেখো সংঘর্ষের পরে এই বস্তুর একটা আলাদা একটা বেগ তৈরি হয়েছে, এই বস্তুর আলাদা একটা বেগ। আচ্ছা, তাহলে এই বস্তুটা কিন্তু এ বস্তু, এটা হচ্ছে বি। এই বস্তুর বর কি ছিল, m1, এই বস্তুর বর কি ছিল, m2। এই বস্তু দেখো দুইটা বস্তুর m1 m2 বর, এবং এই বস্তুর আদিবেগ u1, এই বস্তুর আদিবেগ u2। হ্যাঁ, দুইটা বস্তু একই দিকে, হ্যাঁ, একটা বেগ নিয়ে চলতে চলতে এদের মধ্যে একটা সময় এ এবং বি বস্তুর মধ্যে সংঘর্ষ হলো। সংঘর্ষের পরে এই বস্তুর প্রথম যে বস্তু আছে এই বস্তুর একটা শেষ বেগ b1 প্রাপ্ত হলো, আর এই বস্তুর শেষ বেগ b2 প্রাপ্ত হলো। একটু বুঝো, দুইটা বস্তুর শেষ বেগ আলাদা আলাদা শেষ বেগ হলো। এই ক্ষেত্রে আমরা ভরবেগের যে সংরক্ষণ সূত্রটা বলবো, তার মানে একটা আদিবেগ ছিল, এদের মধ্যে সংঘর্ষ হওয়ার পরে এই বস্তুর আদিবেগ b1, এই বস্তুর আদিবেগ কি b2, আলাদা আলাদা শেষ বেগ প্রাপ্ত হলো। এই ক্ষেত্রে দেখো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এই সূত্রটাকে আমরা এখন এইভাবে চিন্তা করতে পারি। দেখো বর এবং বেগের গুণফল হচ্ছে বর বেগ, কিন্তু এটা হচ্ছে আদি, এটা হচ্ছে বর, এটা হচ্ছে বেগ। দেখো আমি প্রথমেই বলছি ইউ থাকলে এটা আদি ভরবেগ, আর বি থাকলে এটা হচ্ছে শেষ ভরবেগ। এটাও ভরবেগ, এটাও ভরবেগ, কিন্তু আদি বেগ থাকার কারণে আদি ভরবেগ, শেষ বেগ থাকার কারণে শেষ ভরবেগ। m1 u1, হ্যাঁ, বর এবং বেগ, কিন্তু এটা হবে প্রথম গাড়ির আদি ভরবেগ বা প্রথম বস্তুর আদি ভরবেগ। এটাকে আমরা লিখতে পারবো m1 u1। বুঝছো, m1 u1, m1 u1 এটা হচ্ছে প্রথম বস্তুর আদি ভরবেগ, আর দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ কি হবে, m2 u2। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বস্তুর আদি ভরবেগ, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ। আর এই যে সংঘর্ষের পরে যেটা, এটা হচ্ছে শেষ ভরবেগ, এটা হচ্ছে প্রথম বস্তুর শেষ ভরবেগ m1 b1, আর দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ হচ্ছে m2 b2। তাহলে এটা হচ্ছে দুইটা বস্তুর আদি ভরবেগ, এটা হচ্ছে দুইটা বস্তুর শেষ ভরবেগ। ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে সংঘর্ষের পূর্বে, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে, এটা হচ্ছে সংঘর্ষের পরে। সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টির কি হবে বলো, সমান হবে। বুঝো, সমান হবে। এইটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্র, প্লিজ একটু মনে রাখো, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টির কি হবে, সমান। এটা হচ্ছে প্রথম, হ্যাঁ, প্রাথমিক অবস্থায় এই যে এটাই ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এরপরে যদি এমন হয় কোনো কারণে যে এটা হচ্ছে সংঘর্ষের পরে যদি আলাদা আলাদা শেষ বেগ হয়, তাহলে এইটা ভরবেগের সংরক্ষণ সূত্র। সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টির কি হবে, সমান হবে, রাইট? এরপরে দেখো যদি এমন হয় যে মনে করো এই হচ্ছে এ বস্তু, এ বস্তু, আর এই হচ্ছে তোমার বি বস্তু। যদি এমন হয় দুইটা বস্তুর মধ্যে যে সংঘর্ষ হলো, এটা তো এ বস্তু, এটা হচ্ছে কি বি বস্তু, এদের মধ্যে সংঘর্ষ হওয়ার পরে যদি এমন হয় দুইটা বস্তু একই দিকে যাইতেছে মিলিত অবস্থায়, তাহলে b1, দেখো এইখানে কিন্তু সংঘর্ষ হওয়ার পরে আলাদা আলাদা দুইটা বস্তুর, দেখো এই বস্তুর বেগ হচ্ছে b1 শেষ বেগ, এই বস্তুর শেষ বেগ হচ্ছে b2, আলাদা আলাদা বেগ। কিন্তু যদি এমন হয় সংঘর্ষ হওয়ার পরে যদি দুইটা বস্তুর শেষ বেগ আলাদা আলাদা হয়, তখন কিন্তু এই সূত্র।
আর যদি সংঘর্ষ হওয়ার পর এমন হয় না যে দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হওয়ার পর দুইটা বস্তু একদিকে যাইতেছে, তাহলে B1 B2 আলাদা আলাদা বেগ ধরার দরকার নাই তো বাবুরা, বুঝো? তাহলে সংঘর্ষের পরে যদি এরা একত্রিত হয়ে মিলিত হয়ে একদিকে যাইতে থাকে তাহলে শেষ বেগ দুইটা হবে না। তাহলে এখন যেহেতু দুইটা বস্তু সংঘর্ষ হওয়ার পরে একই দিকে যাইতেছে, এইটাকে আমরা বলবো মিলিত বেগ। মিলিত বেগ, যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, তাহলে মিলিত বেগ যেটা হবে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? বি। এই ক্ষেত্রে দেখো সূত্রটা একটু চেঞ্জ হবে, এটুকু ঠিক থাকবে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 b1 প্লাস, সরি এখানে এটা হবে না, যেহেতু মিলিত বেগ m1 প্লাস m2, m1 প্লাস m2 আর একসাথে লিখবা হচ্ছে b, একটা b লিখলেই হবে। ঠিক আছে, তাহলে দেখো এই সংঘর্ষ হওয়ার আগেরটুকু ঠিক আছে, ভরবেগের সমষ্টি, কিন্তু সংঘর্ষের পরে যেহেতু বস্তু দুইটা মিলিত বেগ একটা বি, আলাদা আলাদা বেগ উল্লেখ করার প্রয়োজন নাই, m1 প্লাস m2 ইনটু বি। এইটা হচ্ছে যদি দুইটা বস্তু মিলিত হয়ে একই দিকে যাইতে থাকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে মিলিত বেগ। সংঘর্ষ হওয়ার পর যদি দুইটা বস্তু একই দিকে যাইতে থাকে তাহলে এই সূত্র, আর যদি আলাদা আলাদা বেগ প্রাপ্ত হয়, সংঘর্ষের পরে আলাদা আলাদা বেগ হয় b1 b2, তাহলে হচ্ছে উপরের সূত্রটা। তবে এখানে আরেকটা জিনিস তোমাদের পারতে হবে, এই যে বস্তু, মনে করো যে এ বস্তু, এই হচ্ছে এ বস্তু, এ বস্তু বুঝো, এ বস্তু, আর এইটা হচ্ছে বি বস্তু। বি বস্তু, দেখো এমন যদি হয়, এইখানে কিন্তু কি হয়েছে, দুইটা বস্তু একই দিকে গেছে, হ্যাঁ যাত্রাপথে সংঘর্ষ একই দিকে। এখন এমনও তো হইতে পারে দুইটা বস্তু দুই দিক থেকে আসতেছে, যখনই দুইটা বস্তু দুই দিক থেকে আসবে এদের মধ্যে যদি সংঘর্ষ হয় তাহলে কিন্তু আমাকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। ঠিক আছে, তাহলে যেহেতু দুইটা বস্তু দুই দিক থেকে আসতেছে, দেখো এই বস্তু যদি এই দিকে গতিশীল হয় আর এই বস্তু যদি এই দিকে গতিশীল হয়, দুইটা বস্তু কিন্তু একই দিকে গতিশীল না। ঠিক আছে, দুইটা বস্তু পরস্পর বিপরীত দিকে, এই বস্তুর হচ্ছে এ বস্তু, এইটা হচ্ছে এ বস্তু, আর এইটা হচ্ছে বি বস্তু। এ বস্তু যেতেছে এইদিকে, বি বস্তু এদিকে, দুইটা বস্তু কিন্তু পরস্পর বিপরীত দিক থেকে গতিশীল। যদি দুইটা বস্তু দুই দিক থেকে আসার পরে যদি এইখানে মনে করো এইখানে আসার পরে, এইখানে আসলো এবং এই বস্তু এইখানে আসলো, এদের মধ্যে যদি সংঘর্ষ হয়, একটু বুঝো, এদের মধ্যে যদি সংঘর্ষ হয়, দুইটা বস্তু দুই দিক থেকে আসার পরে যদি এইখানে যদি এদের মধ্যে সংঘর্ষটা হয়, এইখানে যদি সংঘর্ষ হয়, এই ক্ষেত্রে কিন্তু আমাকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। কারণ তুমি চিন্তা করে দেখো, এই বস্তুর যে ভর, এই বস্তুর যে ভর, এই বস্তুর ভর ছিল m1, এই বস্তুর ভর কি ছিল বলো? m2। এই বস্তুর আদিবেগ ছিল u1, u1, এই বস্তুর আদিবেগ কি ছিল বলো? u2। এই ক্ষেত্রে যদি দুইটা বস্তু একই দিকে যদি সংঘর্ষ হয়, একই দিকে যদি যাত্রা করতে থাকে, যদি সংঘর্ষ হয়, তাহলে দুইটার আদিবেগই প্লাস হবে, এটা u1 ও পজিটিভ হবে, u2, দুইটার আদিবেগই পজিটিভ হবে। যদি একই দিকে হ্যাঁ যাত্রা করতে থাকে, কোন এক সময় সংঘর্ষ হয়, তাহলে দুইটার আদিবেগ পজিটিভ হবে, প্লাস হবে। কিন্তু যদি দুইটা দুই দিক থেকে আসে, বিপরীত দিক থেকে আসার পরে যদি এদের মধ্যে কি হয়, সংঘর্ষ হয়, এই ক্ষেত্রে প্লিজ একটু মনে রাখো, একটা বস্তুর আদিবেগ যদি পজিটিভ হয় তাহলে অপর বস্তুর আদিবেগকে অবশ্যই কি ধরতে হবে? নেগেটিভ চিন্তা করতে হবে, এইটা কিন্তু নেগেটিভ ধরতে হবে। তাহলে যদি দুই দিক থেকে আসে, একটার আদিবেগ পজিটিভ হইলে আর একটার আদিবেগ অবশ্যই, অপর বস্তুটির আদিবেগ অবশ্যই কি হবে? নেগেটিভ। কারণ দুইটা বস্তু কিন্তু দুই দিক থেকে আসতেছে। একটা বস্তুর আদিবেগ যদি পজিটিভ চিন্তা করো, আর একটা বস্তুর আদিবেগ অবশ্যই কি হবে? নেগেটিভ হবে। তবে স্যার এখানে একটা প্রশ্ন হতে পারে, স্যার আপনি u1 কে পজিটিভ ধরলেন, u2 কে নেগেটিভ। হ্যাঁ, আমি যদি u1 কে নেগেটিভ ধরি তাহলে u2 কে কি ধরতে হবে? পজিটিভ। এখানে বিষয়টা আশা করি তোমাদের কাছে একবারেই ক্লিয়ার। যদি একই দিকে যাত্রা করে এবং সংঘর্ষ হয় তখন দুইটার আদিবেগ পজিটিভ, কিন্তু যদি দুইটা বস্তু দুই দিক থেকে আসে, পরস্পর বিপরীত দিক থেকে আসার পরে যদি সংঘর্ষ হয়, একটার আদিবেগ পজিটিভ হলেও আরেকটা আদিবেগকে কি ধরতে হবে? নেগেটিভ। ঠিক আছে,
আশা করি পারবা। এরপর এটা হচ্ছে ভরবেগের যে সংরক্ষণ সূত্র, এই অংশটা ক্লিয়ার, ঠিক আছে। এরপর আমরা ক্লিয়ার করব শক্তির সংরক্ষণশীলতা। শক্তির সংরক্ষণশীলতা নিয়ে যদি বলতে হয়, তোমরা এর পরের অধ্যায়টাতে পড়বা যে গতি শক্তি হচ্ছে, যেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি, টি ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। গতি শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। দেখো হাফ এম বি স্কোয়ার, বি কিন্তু এখানে এই বি শেষ বেগ, কিন্তু প্রাথমিক অবস্থায় এখানে আমরা হাফ এম বি স্কোয়ার লিখবো না, কি লিখবো? হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার। কারণ প্রাথমিক অবস্থায় সংঘর্ষের আগে এটা কিন্তু গতিশক্তি, অবশ্যই, কিন্তু এটা হচ্ছে হ্যাঁ শেষ গতিশক্তি চিন্তা করতে পারো। আর যদি আমি এইরকম লিখতাম হাফ এম বি স্কোয়ারের জায়গার মধ্যে কি হতো? ইউ স্কোয়ার। এটা হচ্ছে শেষ গতিশক্তি, এটা হচ্ছে আদি গতিশক্তি। সংঘর্ষের আগে হবে আদি, প্রথম বস্তুর আদি গতিশক্তি, দ্বিতীয় বস্তুর আদি গতিশক্তি, প্রথম বস্তুর শেষ গতিশক্তি, দ্বিতীয় বস্তুর শেষ গতিশক্তি। তাহলে এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে, আর এটা হচ্ছে সংঘর্ষের পরে। দেখো তাহলে আমি যদি গতিশক্তি নিয়ে বলি, তাহলে এইখানে আমাদের আরো দুইটা সূত্র হবে। এক হচ্ছে, দেখো কি লিখবা? হাফ, হ্যাঁ এখন কি এম বি স্কোয়ার লিখবা? না, সংঘর্ষের পূর্বে হচ্ছে বি হবে না, শেষ বেগ না, আগে হচ্ছে আদি বেগ। তাহলে কি লিখবা? হাফ এম বি স্কোয়ার হবে না, এম ইউ স্কোয়ার হবে। তাহলে এখানে লিখবো হচ্ছে হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার। দেখো এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার, এটা হচ্ছে সংঘর্ষের প্রথম বস্তুর আদি গতি শক্তি, আর দ্বিতীয় বস্তুর আদি গতি শক্তি হবে হাফ এম টু ইউ টু স্কোয়ার। হাফ এম টু ইউ টু স্কোয়ার, এটা হচ্ছে প্রথম বস্তুর আদি গতি শক্তি, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর আদি গতি শক্তি। আর প্রথম বস্তুর শেষ গতি শক্তি হবে হাফ এম ওয়ান বি ওয়ান স্কোয়ার, আর দ্বিতীয় বস্তুর শেষ গতি শক্তি হবে হাফ এম টু বি টু স্কোয়ার। হাফ এম টু বি টু স্কোয়ার, রাইট? তাহলে বুঝো শক্তি সংরক্ষণশীলতার যে সূত্রটা, সেটা হচ্ছে, এটা হচ্ছে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর, প্রথম বস্তুর আদি গতি শক্তি, দ্বিতীয় বস্তুর আদি গতি শক্তি, প্রথম ও দ্বিতীয় বস্তুর শেষ গতি শক্তি। এটা সংঘর্ষের পূর্বে, এটা সংঘর্ষের পরে। সংঘর্ষের পূর্বে গতি শক্তির সমষ্টি সংঘর্ষের পরে গতি শক্তির সমষ্টির কি হবে বলো? সমান হবে। এইটা হচ্ছে গতি মানে শক্তির সংরক্ষণশীলতার যে সূত্র, ঠিক আছে। এই ক্ষেত্রেও যদি বি ওয়ান বি সংঘর্ষের পরে যদি আলাদা আলাদা শেষ বেগ হয়, এই সূত্র। কিন্তু যদি এমন হয় যে সংঘর্ষের পরে দুইটা বস্তু একই দিকে যাচ্ছে, বস্তু দুইটা একত্রিত হয়ে মিলিত অবস্থায় একই দিকে যাইতেছে, তাহলে শেষ বেগ আলাদা আলাদা হবে না, একটা শেষ বেগ ধরবো, যেটাকে আমরা বলতেছি মিলিত বেগ বি, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে লিখবো, এইভাবে লিখবো। সংঘর্ষের পূর্বে ঠিক থাকবে হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার ইকুয়াল হাফ, এখানে বি ওয়ান বি টু লিখবো না, হাফ এম ওয়ান প্লাস এম টু, আর বি এর উপরে জাস্ট একসাথে, হ্যাঁ দেখো বি ওয়ান বি টু না লিখে একটা বি লিখে জাস্ট উপরে স্কোয়ার। কেন? কারণ এরা সংঘর্ষের পরে মিলিত অবস্থায় গেছে, একটা মিলিত বেগ আমরা বি ইউজ করব, ঠিক আছে। এই হচ্ছে প্রথম যে দুইটা, এই প্রথম দুইটা হচ্ছে ভরবেগের, এই দুইটা হচ্ছে তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র, আর এটা হচ্ছে গতিশক্তি সংরক্ষণ সূত্র, ঠিক আছে। এছাড়াও এখান থেকে আমাদের আরেকটা অংশ পারতে হবে, সেটা হচ্ছে তোমার, দেখো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এই অংশে যে যদি এমনও হইতে পারে, প্রশ্নে এমন আসতে পারে যে প্রথম বস্তুর শেষ বেগ নির্ণয় করো, অথবা দ্বিতীয় বস্তুর শেষ বেগ, সংঘর্ষ হওয়ার পরে যে আলাদা আলাদা বেগ হতে পারে, প্রথম বস্তুর শেষ বেগ। দেখো প্রথম বস্তুর শেষ বেগ কি? বি ওয়ান। যদি বি ওয়ান বের করতে বলে, এখানে আরো দুইটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। যদিও এই দুইটা সূত্র এই ভরবেগের সংরক্ষণ সূত্র এবং গতি শক্তি সংরক্ষণ সূত্র থেকে প্রতিপাদন করা হয়েছে আসে, হ্যাঁ আমি আসলে একটা ক্লাসে এই সূত্রকে প্রতিপাদন করার জন্য একটা ক্লাস দরকার। আমি চেষ্টা করব যে সূত্রের প্রতিপাদনটা ইনশাল্লাহ সামনের কোনো একটা ক্লাসে নিয়ে আসতে। তাহলে এইখানে দেখো যদি বলে প্রথম বস্তুর শেষ বেগ, প্রথম বস্তুর শেষ বেগ হচ্ছে বি ওয়ান, এটা যদি আমাকে বের করতে হয়, তাহলে যেটা করতে হবে একটু দেখো, বি ওয়ান বের করতে গেলে আমাকে যেটা লিখতে হবে উপরে, এম ওয়ান মাইনাস এম টু ইন্টু ইউ ওয়ান প্লাস টু এম ওয়ান টু এম টু ইউ টু।
আর নিচে হচ্ছে m1 প্লাস m2। এই হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ নির্ণয় করার সূত্র। আর যদি বলে দ্বিতীয় বস্তুর শেষ বেগ, দ্বিতীয় বস্তুর শেষ বেগকে আমরা কি ধরছি বলো, b2। এই ক্ষেত্রে সূত্রটা হবে এইখানে জাস্ট m2 আগে লিখবা, m2 মাইনাস m1, এবং u1 এর জায়গায় এখানে হবে u2, আর এখানে হবে 2m1 u1 বাই m1 প্লাস m2। এই হচ্ছে দুইটা সূত্র। তোমরা এই দুইটা সূত্রকে, দুইটা বস্তুর শেষ বেগ বের করার যে দুইটা সূত্র, দেখো প্রথম এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ নির্ণয়ের যে সূত্র, আল্লাহর রস্তে এই দুইটা সূত্র অনেক গুরুত্বের সাথে, হ্যাঁ খুবই গুরুত্ব দিয়ে দুইটা সূত্র পড়তে হবে, কারণ এই দুইটা সূত্র থেকে অনেক বেশি বোর্ডে প্রশ্ন আসে। হ্যাঁ, এই সূত্রগুলি থেকে সিকিউ আসে, খুবই গুরুত্বপূর্ণ, পড়ে দিবা। ঠিক আছে, আশা করি ভরবেগের সংরক্ষণ সূত্র, গতিশক্তির সংরক্ষণ সূত্র এবং এই দুইটা সূত্র থেকে প্রথম এবং শেষ বস্তু, প্রথম বস্তু দ্বিতীয় বস্তু শেষ বেগ নির্ণয়ের যে সূত্র, এগুলি একটু পারতে হবে। আর বেসিক যতটুকু লাগে, হ্যাঁ আমি আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তবে এটা অবশ্যই মনে রাখতে হবে, একই দিক থেকে একই দুইটা বস্তু যদি একই দিকে যাত্রা করে, আদিবেগ দুইটাই প্লাস হবে। দুই দিক থেকে এসে যদি সংঘর্ষ হয়, একটা প্লাস ধরলে একটাকে কি ধরতে হবে, মাইনাস। একটা বস্তুর আদিবেগ পজিটিভ হলে একটা বস্তুর আদিবেগ নেগেটিভ, তোমার ইচ্ছা, তুমি দেখুন একটা পজিটিভ ধরলে একটা নেগেটিভ ধরবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আসলে এই অধ্যায়ের বেসিক ক্লাসের এই অংশটাই মূলত আজকের ক্লাসের শেষ অংশ। তবে এরপরে আমরা কিছু এমসিকিউ দেখব। দেখো এখানে একটা এমসিকিউ দেওয়া আছে, কি বলছে 1500 কেজি বরের, তাহলে বুঝতেই পারছো এটা কি দেওয়া। 1500 কেজি বরের মানে হচ্ছে এম দেওয়া আছে। 1500 কেজি বরের একটা গাড়ি 72 কিলোমিটার পার আওয়ার বেগে, হ্যাঁ বি দেওয়া আছে, বেগে গতিশীল হলে এর কি নির্ণয় করতে বলছে বলো, ভরবেগ কত। যেহেতু আসলে তোমাদের হাতে সময় কম, ভরবেগ চাইছে, রাইট? ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, পি। পি এর মান বের করতে বলছে। আর আমরা সবাই জানি পি ইকুয়াল হচ্ছে এম বি। পি ইকুয়াল কি, এম বি, রাইট? পি ইকুয়াল হচ্ছে এম বি। ভরবেগ হচ্ছে বর এবং বেগের গুণফল। তাহলে প্রথম কি লাগবে, বর। বর কত কেজি, 1500, ইন্টু বর হচ্ছে 1500, বেগ। তবে এইখানে যে দেখো, তোমরা একটু দেখো যে বেগ যেটা দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার, বেগের একক কি কিলোমিটার পার আওয়ার না। যারা এই ক্লাসটা দেখতেছো, এর আগে গতি অধ্যায়ে আমি বেসিক ক্লাসটাতে এই জিনিসটা ক্লিয়ার করছি, কিভাবে আমরা একটু ফার্স্ট করতে পারবো। বেগের একক কিলোমিটার পার আওয়ার না, বেগের একক হচ্ছে এমএস ইনভার্সন। কিলোমিটার পার আওয়ার থেকে যদি এমএস ইনভার্সনে আসতে হয়, তাহলে এমসিকিউর ক্ষেত্রে জাস্ট আমরা 3.6 দ্বারা ভাগ করব। কিলোমিটার পার আওয়ার থেকে বেগের একক যেহেতু কিলোমিটার পার আওয়ার না, বেগের একক হচ্ছে এমএস ইনভার্সন। কিলোমিটার পার আওয়ার থেকে এমএস ইনভার্সনে আসতে গেলে জাস্ট একটু ফাস্ট করতে গেলে 3.6 দ্বারা ভাগ করব। তাহলে এইটা কত আসে, দেখো আমি জাস্ট একটু ক্যালকুলেটর দেখতেছি। উপরে হবে 72 ভাগ 3.6, এটা আসছে 20 এমএস ইনভার্সন, 20 এমএস ইনভার্সন। ঠিক আছে, তাহলে এখানে হবে বি, বি এর মান আসছে 20। এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে দেখো কি আসে, 20 ইন্টু 1500, এইটা আসছে আসলে 30,000। হ্যাঁ এটা 30,000 এত। আর ভরবেগের একক আমরা সবাই জানি কেজি এমএস ইনভার্সন। দেখো এই ধরনের কোনো অ্যান্সার কিন্তু সরাসরি নাই। এটাকে আমরা যদি দেখো 300 আছে, কিন্তু এখানে অ্যান্সার আসছে 30,000, তাহলে এটাকে আমরা একটু সাইন্টিফিক করে দেখি কি হয়। এটা আসবে 3 ইন্টু, সাইন্টিফিক করলে আসে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4, আর একক কি হবে, কেজি এমএস ইনভার্সন। এই হচ্ছে অ্যান্সার। দেখো এটা কি, এই যে অপশনটা আমি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 কেজি এমএস ইনভার্সন, দেখো এটা কিন্তু আছে। হ্যাঁ, এই যে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 3 ইন্টু 10 টু, তবে এখানে -1 হবে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 কেজি এমএস ইনভার্সন। ঠিক আছে, আশা করি পারবা। এরপরে দেখো
সবল নিউক্লিয় বলের পাল্লা কত? হ্যাঁ, এটা আমরা পড়াইছি। সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বলের পাল্লা কত? সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে, মানে সবল নিউক্লিয় বল কতটুকু দূরত্বে কাজ করতে পারে? 10⁻15 মিটার। 10⁻15 মিটার আছে না? হ্যাঁ, এই যে প্রথমটা 10⁻15। এই এমসিকিউ গুলি কিন্তু বোর্ডে আসছে, দেখো সিলেট, কুমিল্লা 24, বরিশাল 23-এ আসছে, খুবই গুরুত্বপূর্ণ। কি এই অংশটা কি পড়ানো হয়েছে না, যে 10⁻15 মিটার? আচ্ছা, এরপরে দেখো এমসিকিউ 3-তে কি বলছে, বলের মাত্রা। বলের মাত্রা কোনটি? না, বলের মাত্রা তো কিছুক্ষণ আগে আমরা বের করছিলাম। বলের মাত্রা হচ্ছে mL/T⁻²। বলের মাত্রা mL/T⁻², রাইট? এটা আমরা বলের একবারে এই স্লাইডের প্রথম দিকে আমি বলছি বলের মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়, তাও দেখাইছি, mL/T⁻²। আচ্ছা, এটা আসছে যশোর 2022। এমসিকিউ 4-এ দেখো কি বলছে, সবচেয়ে দুর্বল বল কোনটি? সবচেয়ে দুর্বল বল কোনটি, এটা আমরা আমাদের স্লাইডের একবারে প্রথম দিকে, এই যে সবচেয়ে দুর্বল বল, সবচেয়ে সবল বল হচ্ছে কি? সবল, সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল, আর সবচেয়ে দুর্বল বল হচ্ছে কোনটি? মহাকর্ষ বল। মহাকর্ষ বল। সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল, আর সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। এখানে যে প্রশ্নটা করছে যে সবচেয়ে দুর্বল বল কোনটি, এটার অ্যান্সার হবে সবচেয়ে দুর্বল বল হচ্ছে কোনটি বলো? মহাকর্ষ বল। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এমসিকিউ 5-এ কি বলছে, দেখো 10 কেজি বোরের একটা বস্তু, কত কেজি বোরের? 10 কেজি বোর। তাহলে কি দেওয়া আছে? এম। বোরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম। 10 কেজি বোরের একটা বস্তুকে 10 ms/1 বেগে, এখানে কি দেওয়া আছে? বি। এত বেগে গতিশীল হলে ভরবেগ, হ্যাঁ, গতিশীল হলে এর ভরবেগ হবে, তাহলে এখানে ভরবেগ চাইছে পি ইকুয়াল হোয়াট? আমরা সবাই জানি ভরবেগ হচ্ছে পি ইকুয়াল mb, ভর এবং বেগের গুণফল। ভর কত? 10, আর দেখো বেগ, বেগ কত? 10। এটা অ্যান্সার কি আসবে? 10 10 100, আর ভরবেগের একক হচ্ছে কেজি ms/1। এইটা হচ্ছে অ্যান্সার, কেজি এক, হ্যাঁ 100 কেজি ms/1, এই যে এটা 100 কেজি ms/1। এইটা দেখো ঢাকা বোর্ড 2024-এ আসছে, খুব সহজ একটা এমসিকিউ। আচ্ছা, তাহলে এই অংশে আমরা হয়তো একটা গাণিতিক সমস্যা দেখবো। এখানে দেখো এই গাণিতিক সমস্যাটা চট্টগ্রাম বোর্ড 2023-এ আসছে, আবার ময়মনসিংহ বোর্ড 2023-এ আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা, সৃজনশীল আসছে। কি বলছে একটু বুঝো। এটা কিন্তু ভরবেগের যে সংরক্ষণশীলতার যে সূত্র, এটাকে কাজে লাগিয়ে অঙ্কটা করতে হবে। 950 কেজি ও 700 কেজি বরের দুইটি বস্তু যথাক্রমে কত কত বেগে 50 কিলোমিটার/আওয়ার, 60 কিলোমিটার/আওয়ার বেগে পরস্পরের দিকে, হ্যাঁ বুঝছো, পরস্পরের দিকে, একই দিকে না কিন্তু, পরস্পরের দিকে, একটা আরেকটার দিকে, পরস্পরের দিকে, তার মানে বিপরীত দিক থেকে আসতেছে। পরস্পরের দিকে কি হলে? গতিশীল হলে। বস্তুর কি চাইছে দেখো তো, বস্তুর হলে মিলিত বস্তুর বেগ। এখন মিলিত বস্তুর বেগ বলতে গেলে মিলিত বেগ, মিলিত বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বি। বি এর মান চাইছি, মিলিত বেগ বি। এই অঙ্কটা করার ক্ষেত্রে দেখো আমাদের আসলে কি কি লাগবে। দুইটা বস্তু যেহেতু দুই দিক থেকে আসতেছে, একটু বুঝো। তাহলে এই অঙ্কের দেখো আমাদের আসলে এখানে কি কি দেওয়া আছে একটু বলো। দুইটা বস্তুর বর m1 m2, একটা বস্তুর বর 950, একটা হচ্ছে 700। তাহলে প্রথম বস্তুর যে বর m1, একটা হচ্ছে 950 কেজি, হ্যাঁ প্রথম বস্তুর বর হচ্ছে 950, আর দ্বিতীয় বস্তুর বর যেটা 700, এটার দ্বিতীয় বস্তুর বর দেওয়া আছে 700 কেজি। আচ্ছা, এবং প্রথম বস্তুর যে বেগ, যে হ্যাঁ যে বেগে যাচ্ছে, এটা কিন্তু আদি বেগ। শোনো, এটা হচ্ছে প্রথম বস্তুর আদি বেগ u1, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর আদি বেগ u2, আর প্রথম বস্তুর বর যেটা, এটাকে ধরা হয়েছে m1, আর দ্বিতীয় বস্তুর বরটাকে ধরা হয়েছে m2। তাহলে এই দুইটা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করছে। তাহলে প্রথম বস্তুর যে আদি বেগ দেখো u1, u1 এর মান কত? 50 কিলোমিটার/আওয়ার। বুঝো, যেহেতু দুইটা বস্তু, তাহলে এইটার আদি বেগকে যদি আমরা পজিটিভ চিন্তা করি, তাহলে এইটার আদি বেগকে অবশ্যই নেগেটিভ। কেন? কারণ পরস্পরের দিকে, কিছুক্ষণ আগে আমরা বেসিকে পড়ছি, দুইটা বস্তু, একটা বস্তু যদি আরেকটা বস্তুর দিকে বিপরীত দিক থেকে, হ্যাঁ
যদি পরস্পরের দিকে আসে, বিপরীত দিক থেকে পরস্পরের দিকে আসে, হ্যাঁ দেখো এই হচ্ছে একটা বস্তু, এই একটা বস্তু, পরস্পর বিপরীত দিক থেকে আসে যদি সংঘর্ষ হয়, এই ক্ষেত্রে আমরা একটা আদিবেগকে প্লাস ধরলে একটা আদিবেগকে কি ধরবো, মাইনাস। আচ্ছা, এই বস্তুর আদিবেগকে মনে করো, প্রথম বস্তুর আদিবেগকে যদি পজিটিভ ধরি, কিলোমিটার পার আওয়ার থেকে যদি এমএস ইনভার্সন এই যে 50 উপরে হবে কিলোমিটার, আর পার আওয়ার মানে 1 আওয়ার, 50 কিলোমিটার উপরে ইস ইনভার্সন তো পার আওয়ার মানে 1 আওয়ার। হ্যাঁ, আমরা সবাই জানি কিলোমিটার থেকে মিটারে গেলে 50 কে কিলোমিটার থেকে মিটারে গেলে কত গুণ করতে হয়, 1000। আর 1 ঘন্টা মানে কত সেকেন্ড আমরা সবাই জানি, 3600 সেকেন্ড। দেখো কিলোমিটার থেকে মিটারে গেলে 1000 দ্বারা গুণ, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে দেখো, উপরে হচ্ছে 50 গুণ 1000 ভাগ কত, 3600, এটা আসছে 13.89 ms ইনভার্সন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বস্তুর। আর দ্বিতীয় যে বস্তুটা আছে, এই বস্তুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, দেখো দ্বিতীয় বস্তুর যে আদিবেগটা আছে, আমি আসলে এখানে যেহেতু জায়গা নাই একটু ডানে লিখতেছি, তোমরা একটু এ করে নিও, u2 দ্বিতীয় বস্তুর আদিবেগ, যেহেতু প্রথম বস্তুর আদিবেগ কে পজিটিভ ধরছো, বিপরীত দিক থেকে যেহেতু পরস্পর দিকে গতিশীল, একটা বস্তু যেহেতু একটা বস্তুর দিকে গতিশীল, তাহলে একটা আদিবেগ প্লাস ধরলে একটা আদিবেগ দুই দিক থেকে বিপরীত দিকটা আস্তে আস্তে আসতেছে, মানে কি একটা পজিটিভ ধরলে একটা আদিবেগ নেগেটিভ, ইউটুর মান অবশ্যই নেগেটিভ, 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এখন মাইনাস 60 কিলোমিটার থাকবে উপরে, আর পার আওয়ার মানে কি 1 আওয়ার, মাইনাস কিলোমিটার থেকে মিটারে গেলে আমরা জাস্ট কত দ্বারা গুণ করব, 1000, আর 1 আওয়ার মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। এইটা দেখি কত আসে, কিলোমিটার থেকে মিটার নিছে 1000, 1 ঘন্টা মানে 3600, 60 ইন্টু 1000 60,000 ভাগ 3600, এটা আসতেছে -16.67 ms ইনভার্স 1। বুঝছো, তোমরা কিন্তু নিচে নিচে লিখতে পারো, হ্যাঁ u1 এখানে লিখবা u2, যেহেতু আমার এখানে জায়গা নেই একটু আলাদা করলাম u2। এরপরে যেটা করবা সাইসে কি দেখো, মিলিত বস্তুর বেগ মানে বি, মিলিত বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বি, বি ইকুয়াল কি হট, এইটা আমাকে বের করতে হবে। এটা যদি বের করতে হয় এই ক্ষেত্রে একটু আলাদা করে দেই। আচ্ছা, এইখানে আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু বি। দেখো এই যে ইন্টু বি, এটা কেন আসলে ইউজ করলাম, কারণ এই যে আমি আগে বলছি যদি দুটা বস্তু সংঘর্ষ হওয়ার পরে একই দিকে যায়, মিলিত বেগ, মিলিত বেগকে বি, এই যে এই সূত্রটা। আচ্ছা, এইটা আমরা ইউজ করতেছি। তাহলে এইখানে দেখো আমরা বি এর মান প্রয়োজন না, মিলিত বেগ বি। এখন আমরা যে কাজটা করতে পারি, এই পার্টটা যেহেতু বি এর মান প্রয়োজন, এই পার্টটাকে এদিকে নিয়ে আসো, এই পার্টটাকে এদিকে নিয়ে আসো, m1 প্লাস m2 ইন্টু বি, এই পার্টটা এদিকে আনলে এবং হ্যাঁ বাম পক্ষটাকে ডান দিকে পাঠায়, m1u1 প্লাস m2 u2, জাস্ট এই পার্টটা এদিকে আনছি এবং বাম পক্ষকে ডান দিকে পাঠাচ্ছি, রাইট? কেন, কারণ বি এর মান প্রয়োজন। এখন তুমি যদি বি কে রেখে দাও তাহলে উপরে কি থাকবে, m1u1 প্লাস m2u2 বাই হবে কি, দেখো বি রাখলে m1 প্লাস m2 নিচে চলে যাবে, m1 প্লাস m2। ঠিক আছে, বি রাখলে হ্যাঁ গুণ থাকলে ভাগ, এই অংশ নিচে যাবে। এখন জাস্ট মানগুলি বসায় দাও, ঠিক আছে? জাস্ট মানগুলি বসায় দাও, এই অংশে বি থাকবে। দেখো মানগুলি যদি আমি বসাই দিই, m1 কত,
950 গুণ E1 হচ্ছে 13.89 প্লাস M2 এর মান হচ্ছে 700 ইন্টু U2 এর মান কিন্তু এই যে M2 700 এবং U2 এর মান হচ্ছে -16.67 -16.67 আর M1 হচ্ছে 950, M2 হচ্ছে কত 700। আচ্ছা তাহলে আমি যদি এক লাইনে করে ফেলি, দেখো কি আসে। উপরে কি হবে দেখো, 950 গুণ 13.89। এখানে দেখো প্লাসে মাইনাসে একবারে করলে প্লাসে মাইনাসে মাইনাস দিতে পারো, মাইনাস 700 গুণ 16.67, ঠিক আছে, ভাগ কত 950 যোগ কত 700, হ্যাঁ 700 কত আসছে দেখো, এটা আসছে 0.925 এটা এমএসএনএসন। এইটা হচ্ছে বাবুরা মিলিত ব্যাগ, যদি আমি ভুল না করে থাকি ক্যালকুলেটরে, হ্যাঁ এটা অ্যান্সার হবে। খুব কিউট একটা প্রশ্ন। তো আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই, অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে যেহেতু বলদের প্রথম পার্ট, এই পার্টটা অবশ্যই দেখলে আমি আশা করি এই পার্টটা দেখে গেলে দ্বিতীয় পার্টটা তোমাদের জন্য বুঝতে সহজ হবে। আর এখন থেকে আসলে তোমাদের জন্য এটা সুখবরই বলতে পারো, যেহেতু আমরা সায়েন্সের অষ্টম শ্রেণী থেকে ইন্টার পর্যন্ত আমরা চেষ্টা করব প্রত্যেকটা, বিশেষ করে সায়েন্সের বইগুলি প্রত্যেকটা ভিডিও আমরা, হ্যাঁ প্রত্যেকটা অধ্যায়ের টপিক ওয়াইজ এবং বেসিক ধরে ধরে চেষ্টা করব যে ক্লিয়ার করে দেওয়ার, ঠিক আছে। তো অবশ্যই তোমরা আশা করি এতক্ষণ ধরে যারা ক্লাসটা দেখছো, হ্যাঁ আশা করি বুঝতে পারছো আমি আসলে একবারে যারা একবারে প্রত্যন্ত গ্রামের একটা স্টুডেন্ট, হয়তোবা সে ভালো একটা শিক্ষক পাইতেছে না, হ্যাঁ সে মানে ওই ধরনের স্টুডেন্টকে কিভাবে বুঝাইলে হয়তো সে বুঝবে। আমি আসলে আজকে যেভাবে ক্লাসটা নিছি, একটা যারা একটু ভালো ফিজিক্স বোঝে এদের জন্য হয়তো অনেক ক্ষেত্রে বিরক্ত লাগতে পারে, স্যার এত ভেঙে ভেঙে বলার কি প্রয়োজন ছিল, কিন্তু আসলে আমার তো সবার কথাই চিন্তা করতে হয়, হ্যাঁ। তো যারা একটু অনেকে আছে ফিজিক্সকে ভয় পায়, আমি চাই যে আমার এই ক্লাসটা যারা দেখবে তাদের যাতে ফিজিক্সের প্রতি যে ভয় এবং ভীতি যাতে দূর হয়ে যায়, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।